আর একটা জিনিস যেটা আলোচনা করতে যাব সেটা হচ্ছে কিনা শক ওয়েভ। তো আমরা বলবো যে তোমরা যারা যারা বিভিন্ন কাজ করছো, যদি ভিডিও লেকচারটা শুনতে চাও এবং পড়াটা করতে চাও, তো খাতা পেন নিয়ে বসতে পারো এবং সেটাকে প্রয়োজনীয় হলে তথ্যগুলোকে তোমরা কিন্তু তুলে নেবে। তো আমাদের সিলেবাসে ক্লাস 11-এর যে আমাদের ডপলার ক্রিয়া পড়েছি, তো সেইখানে আমরা দেখেছি যে এটা হচ্ছে তরঙ্গ ধর্মের বৈশিষ্ট্য মানে ভিত্তি করে ঘটনাটা ঘটে। তো সেখানে আমরা আলোচনা করতে গিয়ে দেখেছি যে উৎস যদি গতিশীল হয় শ্রোতার দিকে কিংবা শ্রোতা থেকে দূরের দিকে, তখন কি হয়, তরঙ্গ দৈর্ঘ্যগুলো একটু ছোট বড় হয়ে যায়। আমরা সিচুয়েশনটাকে যদি আঁকার চেষ্টা করেছিলাম, যেটা ধরো এটা বলছি আমরা লিসনার বা অবজারভার, এটা হচ্ছে সোর্স উৎস। তো উৎস দাঁড়িয়ে আছে, লিসনারও দাঁড়িয়ে আছে, তাহলে উৎস যেভাবে কম্পাঙ্ক ছাড়ছে উৎসর প্রপার্টি অনুযায়ী, সে কিন্তু তত কম্পাঙ্কই সেম, একই কম্পাঙ্কতেই সে শুনবে। কিন্তু উৎস যদি গতিশীল হয়, আমি বলছি সাপোজ এই দিকে উৎসটা গতিশীল হচ্ছে, তখন কি হবে, আমরা বলেছিলাম যে তরঙ্গ দৈর্ঘ্যগুলো সামনের দিকে একটু, তরঙ্গ শীর্ষগুলো কি হবে, তারা ধীরে ধীরে জড়ো হয়ে যেতে থাকবে। অর্থাৎ এই যে তরঙ্গ দৈর্ঘ্য, যেটা আমরা ল্যামডা ইনফ্রন্টে আলোচনা করেছিলাম, ইনফ্রন্ট, সেটা আমরা কি বলেছিলাম যে মূল তরঙ্গ দৈর্ঘ্য থেকে বাদ যাবে। সেটা কত বাদ যাবে না, উৎসটা যতদূর এগিয়ে যাবে, উৎসের গতিবেগ ভিএস, যে ভিএস গতিবেগ নিয়ে যাবে, সেটা কত সময় পরে t0, তত সময় কমে যাবে। আবার কি, তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে গতিবেগের সম্পর্ক কি, আমরা জানি v সমান ল্যামডা ইন্টু এফএস। ল্যামডা সমান কি, v/fs। আর এটা হচ্ছে কি t0 মানে, আবার t0 মানে কি 1/fs, তাহলে কি vs/fs। তো এই ক্ষেত্রে আমরা বলেছিলাম v - vs/fs। তাহলে সামনের দিকের কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্যটা পরিবর্তিত হয়ে যায়, ছোট হয়ে যায়, বোঝা গেছে? তো আমাদের এই যে সামনের যে তরঙ্গ দৈর্ঘ্যটাকে বলছি, এইটা সিচুয়েশন থেকে আমরা যদি দেখতে পাচ্ছি যে সামনে এই যে উৎসের গতিবেগ, অর্থাৎ উৎস এর গতি যদি তরঙ্গের গতিবেগের কাছাকাছি চলে যায়, তখন কি হবে, তখন কিন্তু এই যে তরঙ্গ ল্যামডা ইনফ্রন্টটা কিন্তু জিরোর দিকে চলে যাবে। অর্থাৎ সমস্ত তরঙ্গ শীর্ষগুলো কিন্তু উৎসের সামনেই একেবারে চাপাচাপি হয়ে যাবে। অর্থাৎ তাদের মধ্যে, অর্থাৎ সেই উৎসের সামনে যখনই তরঙ্গ শীর্ষগুলো সব জমা হয়ে যাবে, তখন কি হবে, যে উৎসটা ধরে যাচ্ছে, সেই উৎসের সামনে তরঙ্গ শীর্ষ একেবারে জড়ো হয়ে গেছে, বোঝা গেছে? সবগুলো তরঙ্গ শীর্ষ এইভাবে জমা হয়ে গেছে, একটা জায়গায় সবগুলো টাচ করে গেছে। তো সেই যখন সিচুয়েশনে কি হচ্ছে কি, এই যে তারা একটা বাধা তৈরি করবে, একটা বল ফোর্স প্রয়োগ করবে হচ্ছে উৎসের উপর, এইটাকে কি বলা হচ্ছে না, সাউন্ড ব্যারিয়ার। বোঝা গেছে? যখন উৎস গতিশীল হবে, সেই যে তরঙ্গ শীর্ষগুলো ছাড়ছিল, সেই তরঙ্গ শীর্ষগুলো ধীরে ধীরে গায়ে গায়ে ছোট ছোট হতে 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 কি হবে, উৎসের বেগ যদি আরো বাড়তে থাকে, তখন তরঙ্গ দৈর্ঘ্য ছোট হতে থাকবে ইনফ্রন্টের, এবং হতে হতে জিরো, নিয়ারলি টেন্ডস টু চলে যাবে জিরোর দিকে। অর্থাৎ ভিএস নিয়ার ইজিক্যাল টু যদি ভি হয়, তখন কি হবে, ল্যামডা ইনফ্রন্ট এটা হয়ে যাবে নিয়ার ইকুয়াল টু জিরোর দিকে চলে যাবে। তখনই সৃষ্টি হবে, সেইটা কিন্তু উৎসের উপর একটা চাপ সৃষ্টি করবে। তখনই হবে কি, তরঙ্গ শীর্ষগুলো কি করবে, উৎসের উপর একটা চাপ সৃষ্টি করবে, তাকে বলা হচ্ছে সাউন্ড ব্যারিয়ার। এখন সাপোজ যদি বলছি ভিএসটা ভি কেও ক্রস করে চলে যায়, অর্থাৎ উৎসের গতিবেগ যদি তরঙ্গের বেগের থেকেও সামনের আরো বেশি এগিয়ে যায়, অর্থাৎ যদি এটা একটা সিচুয়েশন, যদি এই ভিএসটা গ্রেটার দেন ভি হয়ে যায়, অর্থাৎ উৎসের গতিবেগ, উৎস এর গতি বেগ গ্রেটার দেন যদি হচ্ছে কি তরঙ্গের বেগ হয়ে যায়। বিশেষ করে শব্দের ক্ষেত্রে, শব্দে উৎসের গতিবেগ যদি শব্দের থেকে জোরে যায়, তখন সেটাকে বলা হচ্ছে সুপারসনিক গতিবেগ নিয়ে যাচ্ছে। সেই গতিবেগ নিয়ে যদি গেলে তখন কি হবে, উৎস পেরিয়ে চলে যাবে, কিন্তু উৎস সেই বাধাটাকে অতিক্রম করলেই, কিন্তু সেই যে সাউন্ড ব্যারিয়ারকে অতিক্রম করলেই সুপারসনিক হয়ে যাবে, সেই যে সুপারসনিক জেট বিমান হয়ে যাবে। তখন কি হবে, সেই তরঙ্গ শীর্ষগুলো পরপর সেই যেগুলো ছাড়তে থাকবে একটা কোণের মধ্যে থাকবে। অর্থাৎ তরঙ্গ উৎসটা এগিয়ে চলে যাচ্ছে, সে কিন্তু তরঙ্গ শীর্ষ ছেড়ে ছেড়ে যাচ্ছে,
তরঙ্গ শীর্ষ ছেড়ে ছেড়ে যাচ্ছে এবং সেই তরঙ্গ শীর্ষগুলো সব একই দশায়, অর্থাৎ সেই যে গতিবেগ নিয়ে vsটা ধরো চলে যাচ্ছে, আর কি হচ্ছে কি প্রত্যেকটা তরঙ্গ শীর্ষের যে জন্য যে বেগটা সে কি হচ্ছে v। তাহলে v এবং t, এই যে কোনো একটা সিচুয়েশন থেকে vt নিয়ে সব উৎসটা যত দূরত্ব গেল সেটাকে যদি বলি vs ইন্টু t, আর শব্দটা বা তরঙ্গটা যত দূর গেছে সেই ইন্টু v, সব তরঙ্গের গতিবেগ ইন্টু t, তাহলে দেখা যাবে যে এটা তারা একটা কিন্তু কোণ করবে। এবং এই যে কোণ, এইটাকে যদি এই অ্যাঙ্গেলটাকে যদি আমরা আলফা বলি, আলফা, তাহলে কি হচ্ছে কি সাইন আলফা সমান, সাইন সমান কি লম্ব বাই ভূমি, লম্ব বাই অতিভুজ, তাহলে কি হবে কি ভিটি বাই ভিএস ইন্টু টি, অর্থাৎ এই ভি বাই ভিএস আমরা পাবো সাইন আলফা। অর্থাৎ এই কোণটা কিন্তু একটা 3 ডাইমেনশন স্পেসে হতে থাকবে। উৎসটা যদি দ্রুত গতিতে এগিয়ে যায় তাহলে তার পেছনে একটা কোণ করে একটা এলাকা থাকবে যার ভেতরে কিন্তু তরঙ্গ শীর্ষগুলো থাকবে, এবং এই রেখা বরাবর কিন্তু সমস্ত তরঙ্গ শীর্ষ একই দশায় থাকছে, একই দশায়, তখন কিন্তু তরঙ্গ শীর্ষগুলো একটা দশায় মিলিত হয় একটা রেখা বরাবর। এইটা ওয়েভ ফ্রন্টটাকে বলা হচ্ছে শক ওয়েভ, SHOCK, শক ওয়েভ। অর্থাৎ কারণ কি এই তরঙ্গ শীর্ষগুলো সবই একই দশায় থাকায় তাদের যে ওভারঅল রেজাল্টটা আরো জোরালো হবে, এবং সেই তীব্র জোরালো শব্দ আমরা শুনতে পারবো যাকে বলা হচ্ছে কিনা শক ওয়েভ। এই শক ওয়েভ কিন্তু কোনো উৎসের ইঞ্জিনের আওয়াজের জন্য কিন্তু ওটা উৎপন্ন হচ্ছে না, যে কোনো একটা জেট বিমান জোরে চলে যাচ্ছে। তাহলে উৎপন্ন হওয়ার মূল কারণ কি, যে উৎপন্ন হওয়া যে তরঙ্গ শীর্ষগুলো সবই একই দশায় মিলিত হয়ে যাবে, তখন কি তাকে বলা হচ্ছে, সেই যে ওয়েভ ফ্রন্টটাকে বলা হচ্ছে শক ওয়েভ। বোঝা গেছে? এবং অত্যন্ত জোরে যাবে, এবং এই শক ওয়েভ চলে যাওয়ার ফলে আমাদের অনেক ক্ষতিও হতে পারে, এবং এই শক ওয়েভের ইউজটা আমরা হচ্ছে করব। তো এই যে আমরা সাইন আলফা সমান ভি বাই ভিএস পেলাম, এর অনন্য 1 বাই সাইন আলফা, যাকে অর্থাৎ পেয়ে যাবো কত ভিএস বাই ভি, উৎসের গতিবেগ বাই তরঙ্গের গতিবেগের অনুপাত। এইটাকে আমরা কি বলি ম্যাক নাম্বার, ম্যাক নাম্বার। এই ম্যাক নাম্বার এইটার দ্বারা অনেক সময় কি কোনো সুপারসনিক জেট বিমান হোক বা সুপারসনিক গতিতে যাচ্ছে কোনো উৎসের গতিকে আমরা এই ম্যাক নাম্বার দিয়ে প্রকাশ করি, অর্থাৎ সেই উৎসের গতিবেগটা তরঙ্গের গতিবেগের থেকে কত গুণ, সেটাকেই বলা হচ্ছে ম্যাক নাম্বার। তো এই সমস্ত জিনিসগুলো আমাদের জাস্ট একটু কনসেপ্ট রাখলাম, যদি উৎসটা গতিশীল হয় তার সামনে কি ঘটনাগুলো ঘটে। তো এইটা হচ্ছে আমাদের ওয়েভ চ্যাপ্টারের সমস্ত বিষয়গুলোকে আমরা আলোচনা করে ফেললাম। তো এই যে শক ওয়েভের ব্যবহারটাও কিন্তু কি কি কাজে লাগাতে পারছি, যেহেতু শক ওয়েভের এনার্জিটা প্রচুর হবে, শক্তিটা প্রচুর, যেহেতু এই অনেক একই দশায় মিলিত হচ্ছে, তো ওই ওয়েভ ফ্রন্টটাকে যদি কোনো একটা জায়গায় কেন্দ্রীভূত করা যায়, সে কিন্তু পাথরকেও গলিয়ে দিতে পারে, পাথরকেও ভেঙে ফেলতে পারে। তো অনেক সময় কি কিডনি স্টোন এর ব্যবহারটা কি করা হয়, মেডিকেলে এর ব্যবহার রয়েছে ডাক্তারি ক্ষেত্রে, যে কিডনিতে স্টোন, কিডনি পাথর, কিডনির পাথর সেগুলোকে গলিয়ে ফেলার জন্য, তাহলে শক ওয়েভ তৈরি করে তাকে কেন্দ্রীভূত করলে সেই পাথর যেখানে জমা হয়েছে, গল ব্লাডারে পাথর হয়েছে, সেই জায়গায় পাথরগুলোকে গলিয়ে ফেলে ভাঙার জন্য কিন্তু শক ওয়েভকে ইউজ করা হয়, এবং এর বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার রয়েছে। তো আজকে আমাদের এই শক ওয়েভটাকেও এর সঙ্গে আমরা আলোচনা করলাম। এটা তোমরা বইতে পড়বে কিংবা শব্দবিজ্ঞান চ্যাপ্টারে অনেক সময় প্রশ্ন পড়ে, শক ওয়েভ জিনিসটা কি, এটা একটা তরঙ্গ, কিন্তু এটা কিন্তু ইঞ্জিনের কোনো গতি নয়।